এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওনার রাগের মুখ্য কারণ খাবার দিতে দেরি হয়েছে কেন? কেন দেরি হবে? বাড়িতে কি এমন কাজ যে দেরি হবে? সাহসী বা কি করে হয় ওনার কাজে বিলম্ব করার? তাছাড়া বৃষ্টি গালাগালের সাথে ওনার ভাষ্যমতে ওনার বউয়ের শরীরে জং ধরেছে, তাই মেরে জং ছুটালেন। মেয়ে মানুষকে সোজা করার জন্য মায়ের উপরে আর কিছু নেই। মতি অদূরে বসে বসে সব দেখলো, না বাবাকে থামালো আর না কিছু বললো, বরং সম্পর্কে মায়ের মতো একজনকে ব্যথা ছটফট করতে দেখে মিটি মিটি হাসলো। ব্যাপারটা ওর কাছে খুব মজা লাগলো। সে প্রায়ই এই মজাগুলো উপভোগ করে। আর ওই মহিলা মেহগনি কাঁচার ডালের মার খেয়ে ছটফট করে মাটিতে জ্ঞান হারালেন। তখন মতির এক চেলা দৌড়ে এসে জানালো সকালে পাহাড়ে ঘুরতে আসা একটা মেয়েকে ওরা ধরেছে। মেয়েটা নাকি একা ছিল আর দেখতেও খুব সুন্দরী। মতি হেসে ওর চেলার কাঁধে চাপড়ে বলল, কেউ এত বলিস নেই তো, আমি কিন্তু কালো এত কিছু খাই না। মতির কথা শুনে চেলা সুন্দর একটা হাসি দিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ মেয়েটাকে ছুঁয়ে দেখেনি। মতি খুশি হয়ে সেদিকে পা বাড়ালো। আহত হয়ে ওর শরীরটা বেশ অচল লাগছিল। যাক, সচল করার কিছু পেয়ে গেল। আধুনিক যুগের খবরাখবর খুব দ্রুত ছড়াতে সময় লাগে না, সেটা হোক সত্য অথবা মিথ্যার বেড়াচাল। রং তামাশার ছলে সিরিয়াস ব্যাপারগুলো আজকাল তুচ্ছ হয়ে দাঁড়ালো। তখন সত্য মিথ্যার গল্প ভাইরাল যায়। মজা নেওয়ার জন্য কেউ আর সত্য মিথ্যা খুঁজতে যায় না। কিন্তু পাহাড়ের কিছু দুর্গম এলাকাগুলোই খবর না চাইলেও চাপা থেকে যায়। জঘন্য অত্যাচার রীতিনীতির কথা সবার অজানা থেকে যায়। এই সভ্য পৃথিবীতে এখন কোথাও কোথাও অসভ্যতার যুগের মতো কিছু রীতি প্রচলিত আছে। সেই এলাকাগুলোতে ভালো খাবার, চিকিৎসা, শিক্ষা, সোশ্যাল নেটওয়ার্ক তো অনেক দূর। অনেকে পোশাকের সভ্য ব্যবহারও জানে না। যদিও তাদের কাছে এটা খুব স্বাভাবিক ব্যাপার, তারা এইভাবেই অভ্যস্ত আর যুগ যুগ ধরে এখনো এইভাবে চলে আসছে। অথচ এই সত্যটা অনেকেরই অজানা। জঙ্গিদের থেকে অসভ্য জাতি এখনো পৃথিবীর আনাচে কানাচে রয়ে গেছে। কথাটা বিশ্বাসযোগ্য না হলেও সত্যি। জনশূন্য পাহাড়ের জঙ্গিদের থেকে মতি মাতবরের মতো মানুষগুলোর সভ্য হলেও তারা অমানুষ। আর অমানুষ কোনো জাতির মধ্যে পড়ে না, তাদেরকে মানুষ বলে গণ্য করা বৃথা। এই যেমন কালকে সকালে এক সুন্দরী যুবতী পাহাড়ে ঘুরতে এসে নিখোঁজ। এত খুঁজে তার কোনো হদিস মিলছে না। ওর নিখোঁজের সংবাদ শুনে তাৎক্ষণিক তার বাবা, মা আর ভাই ছুটে এসেছে। তারা যথাসাধ্য চেষ্টা করছে মেয়েকে খুঁজে বের করার। ওর মমতাময়ী মায়ের তো কেঁদে পাগল প্রায় অবস্থা। বাবা আর কলেজার ভাইটাও নীরবে অশ্রু ছড়াচ্ছে। প্রতিটা পাহাড়ের নিচে নদী, ঘন জঙ্গল অথবা কোথাও পাথরের স্তূপ। পা পিছলে পড়ে গেলেও হদিস পাওয়া অসম্ভব। অনেক চেষ্টা করে বাধ্য হয়ে ওনারা ফিরে গেলেন। এখন ওনারা নিরুপায়। শত চাইলেও ওনাদের হাতে আর কিচ্ছু নেই, শুধুমাত্র অস্ত্র ছড়ানো ছাড়া। হাই আফসোস, ওনারা জানতেও পারলেন না ওনাদের খুব আদরের মেয়েটা এক মানুষরূপী অমানুষের হাতে পড়েছে। ওরা মেয়েটার শরীরটা খুবলে খেয়ে ঘন জঙ্গলে ফেলে এসেছে। একটু পানির জন্য ছটফট করতে করতে মেয়েটার শরীর প্রাণ ত্যাগ করেছে। হাজারো আকুতি মিনতি করে সে জানে বাঁচতে পারেনি। ওর আকুতিতে কারো মন গলেনি, বরং পৈশাচিক আনন্দ পেয়েছে। পরে ওর সুন্দর দেহটা বন্য বানরগুলো টেনে আছড়ে কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এখানে বানরগুলো ভাগ বসতে কার্পণ্যতা করলো না। ক্ষুধার্ত প্রাণীরা ওই দেহটাকে বেশ মজা করে লুটেপুটে খেয়েছে। আর মেয়েটা মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে নীরবে আল্লাহর কাছে অসংখ্য অভিযোগ জানিয়ে গেল। এটা তার কোন পাপের শাস্তি? এত করুণই বা হলো কেন এই শাস্তিটা? এসবের উত্তর না পেতে মেয়েটা এই পৃথিবীটা থেকে বিদায় নিয়েছে। তার চিরতরের জন্য একটা আফসোস থেকে গেছে। বাবা, মা, ভাই আর তার প্রিয় মানুষটার মুখ শেষবারের মতো দেখার আফসোস। এই আফসোস কখনোই আর মিটবে না। সেই সাথে নীরবে আকাশ, বাতাস, গাছপালা আর ম্যাকপুঞ্জ সাক্ষী হয়ে থাকলো মেয়েটার এই করুণ পরিণতির। জানলেও না কেউ আর দেখলেও না। সত্যি এটাই, প্রকৃতি শুধু উন্মোচন নয়, বরং লুকাতেও পারদর্শী। সময়ের সঙ্গ নিয়ে ব্যস্ততাকে ঘিরে কেটে গেল 2টা সপ্তাহ। এই 2 সপ্তাহে আলোর মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে। যদিও এই পরিবর্তন সে নিজে থেকেই এনেছে। রোদের বলা কথাগুলো সে ভেবে ধরতে পেরেছে,
বুঝেছে রোদ তাকে কি ইঙ্গিত করেছিল। সত্যি বলতে আলো আগে একটু ভয় পেত বাসার কোনো কাজ করতে বা কিছু ধরতে, যদি রোদ বকে বা রাগ করে। কিন্তু রোদের বলা কথাগুলো থেকে ওর ভয়টা কেটে গেছে। এখন বাসার টুকটাক কাজ, মেঘের সঙ্গে দুষ্টুমি, পড়াশোনা, রোদের বাবা রিমির সাথে আড্ডা, সময়গুলো সেভাবেই কাটাচ্ছে। আর রিমি ওকে যথেষ্ট সাহায্য করেছে। ফ্রি টাইমে এসে ওকে বিভিন্ন ব্যাপারে বুঝিয়েছে, সতর্ক করেছে এবং কিছু মূল্যবান উপদেশও দিয়েছে। সব মিলিয়ে আলো অনেকটা স্বাভাবিক হয়েছে। আজকে আলোর কলেজ জীবনের প্রথম দিন। সকাল থেকে ওর ভয় লাগছে। কেন? এর কারণ অজানা। সে কলেজ ড্রেস পরে বই খাতা গুছিয়ে গুটি গুটি পায়ে রোদের রুমে গেল। রোদ ওকে কলেজে রেখে অফিসে যাবে। আজ রবি ম্যাককে স্কুলে রেখে এসেছে। তবে ম্যাক যাওয়ার আগে আলোকে বারবার সাবধানে যেতে বলেছে। কেউ কিছু দিলে খেতেও নিষেধ করেছে। রোদ ম্যাককে সর্বদা যেসব উপদেশ দেয়, আজ ম্যাক সেসব উপদেশ আলোকে দিয়েছে। আলো সুভূত বালিকার মতো সব শুনেছে। আলো রোদের রুমের সামনে দাঁড়িয়ে নক করার আগে রোদ ভেতরে আসতে বলল। কিভাবে বুঝলো কে জানে। রোদ ওর হাতের ফাইলগুলো রেখে আলোর দিকে ঘুরে বলল, কাঁদছো কেন? আলো পূর্বের মতো মাথা নিচু করে মাথা নাড়ল। অর্থাৎ কিছু না, অথচ চোখ জোড়া লাল হয়ে অশ্রু ঝরে যাচ্ছে। নাকটা লাল হয়ে গোলাপি ঠোঁটে জোড়া মৃদুভাবে কাঁপছে। তার কান্না আটকানোর বৃথা প্রয়াস আর কি। রোদ ব্যাপারটা বুঝে মৃদু হেসে কয়েকবার সামনে এগিয়ে গেল। সে কিছু বলার আগেই আলো রোদের পায়ের কাছে ধাপ করে বসে শব্দ করে কেঁদে দিল। মুখে কোনো কথা নেই, শুধু কেঁদেই যাচ্ছে। সব কষ্টটা যেন তাকে জাপটে ধরে অশ্রু হয়ে ঝরে পড়তে যাচ্ছে। রোদ হাঁটু গেড়ে বসে ওর অশ্রু মুছে দিয়ে শান্ত কণ্ঠে বলল, কাঁদবে না, আমি আছি তো। আলো লাল বর্ণে অশ্রু ভেজা চোখ তুলে রোদের দিকে তাকালো। এই মানুষটা ওর জন্য অনেক করেছে, সর্বদা শুভাকাঙ্ক্ষী হয়ে পাশে রয়েছে। এই মানুষটার জন্য আজ উজ্জ্বল একটা ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। পুনরায় বাঁচার জন্য অদম্য ইচ্ছে শক্তি জুগিয়েছে। তার এই ঋণ কখনো শোধ করার নয়। তবে জীবনে একটাবার সুযোগ আসলে সে অবশ্যই মানুষটার জন্য কিছু করবে। ঋণ শোধের জন্য নয়, আত্মতৃপ্তির জন্য। আলো রোদের দিকে তাকিয়ে নীরবে অশ্রু ছড়িয়ে যাচ্ছে। মুখে কিছু বলার যে শব্দ খুঁজে পাচ্ছে না। তখন রোদ মৃদু হেসে পুনরায় ওর চোখ মুছিয়ে বলল, তোমার জন্য কিছু করা সার্থক তখন হবে যখন তুমি লক্ষ্যে পৌঁছাবে। একদম কাঁদবে না। আজ কলেজে প্রথম দিন, যাচ্ছ একটা লক্ষ্য নিয়ে, তবে শেষ দিনের সাফল্য নিয়েই ফিরো। আমার চাওয়া পাওয়া, আবদার, উপদেশ যাই বলো, আমার কষ্টটা বৃথা হতে দিও না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার জন্য আমার বিন্দুমাত্র আফসোস না হয়, আর না কেউ আমার দিকে আঙুল তুলে বলতে পারে রোদ ঠকে গেছে। কি পারবে না? যথাসাধ্য চেষ্টা করব। কষ্ট ছাড়া জীবনে সাফল্য মিলে না। চেষ্টাই তোমাকে সাফল্য পাইয়ে দিবে ইনশাআল্লাহ। কথাটা বলে রোদ উঠে দাঁড়িয়ে আলোর দিকে হাত বাড়িয়ে দিল। আলো শক্ত করে রোদের হাতটা আঁকড়ে ধরে উঠে দাঁড়ালো। তারপর রোদ আলোকে শক্ত হতে বলে দুজনে বাসা থেকে বের হলো। রোদ রবিকে সঠিক সময়ে ম্যাককে আনার কথা জানালো। গাড়িতে উঠে বসতেই রোদের ফোনে রিমি, আকাশ আর রোহান ভিডিও কল দিয়ে আলোকে উৎসাহ দিল। তিনজনে দুষ্টুমি করে ওকে হাসালো। সাথে মনের সব ভয়কে কিক মেরে সরিয়ে জয়কে আঁকড়ে ধরতে বলল। ওরা তিনজনে জোর দিয়ে বলল আলো পারবে। ওদের সঙ্গে কথা বলে আলোর আত্মবিশ্বাসটা আরো বাড়লো। এই জীবনে কিছু পারো আর না পারো, অন্যকে উৎসাহ দেওয়া শেখো। তোমার এই উৎসাহটুকু হতে পারে অন্যের এক ধাপ এগিয়ে যাওয়ার মন্ত্র। যদি না পারো তাহলে অন্যের আনন্দে সামিল হওয়ার থেকেও দূরে থাকো, কারণ এই যোগ্যতা অর্জনে তুমি অক্ষম। তারপর কলেজে পৌঁছে রোদ আলোকে ওর ক্লাসরুম দেখিয়ে দিল এবং জানালো ছুটির পর সে নিজে নিতে আসবে। আলো ছলছল চোখে আশেপাশে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল। ওকে সাবধানে থাকতে বলে রোদ কলেজ থেকে বেরিয়ে গেল। ভুলেও আর পিছু ফিরে তাকালো না, কারণ সে জানে আলো ওর দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে। তাছাড়া রোদ যতক্ষণ এখানে থাকবে আলো স্বাভাবিক হবে না, কারোর সঙ্গে কথা বলবে না, বরং থম মেরে বসে থাকবে। ওর বন্ধু নির্বাচন ওকেই করতে হবে, এজন্য কারোর সঙ্গে কথা বলতে হবে। আলো বেঞ্চে মাথা ঠেকিয়ে অশ্রু ছড়াচ্ছে। খুব একা লাগছে। এখানকার কাউকে সে চিনে না। এর পূর্বে মন ছাড়া কোনো বন্ধু ছিল না ওর। এখানে আগবারে কার সঙ্গে কথা বলবে সে তো কিছু বুঝে উঠতে পারছে না। তখনই দুজন মেয়ে পেছন থেকে ফিসফিস করে বলল, বস চলে তাই কাছে, আহা কত ভালোবাসা। তাই হবে। তখন একটা ছেলে গলা পরিষ্কার করে আলোর দৃষ্টি আকর্ষণ করলো। আলো চোখ মুছে ছেলেটার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ছেলেটা ক্যাবলা মার্কা একটা হাসি দিয়ে বলল, রোদ ভাই তোমার কে হয়?
তুমি কি ভাইয়াদের বাসায় থাকো? আলোর স্বভাবসুলভ মাথা নাড়ল। ছেলেটা হেসে জানালো ওর নাম সাফি। রোদের পাশের দোতলায় ওরা ভাড়া থাকে। ওর সঙ্গে রোদকে দেখে মূলত কথা বলতে এসেছে। সে আলোর সহপাঠী। ছেলেটার কথা শুনে আলোর ভালোই মনে হলো, তাই সেও টুকটাক কথা বলে স্যার আসলে ক্লাসে মন দিল। সাফি ওর বন্ধুদের ডেকে আলোর সাথে পরিচয় করিয়ে দিল। সাফির বন্ধুদের মাঝে একজন ছেলে আর দুইজন মেয়ে, রাজ, সাবা আর রুকু। ওরা মোটামুটি ভালোই মিশুক। ওদের সঙ্গে আলোর সময়টা বেশ ভালোই কাটলো। পরপর 4টা ক্লাস করে 1টার দিকে ছুটির ঘন্টা পড়লো। সবাই একে একে বেরিয়ে যাচ্ছে। আলো সাবার সঙ্গে কথা বলতে বলতে বাইরে এসে দেখে রোদ দাঁড়িয়ে আছে। পাশে মেঘ উৎসুক হয়ে ডানে বামে তাকিয়ে কাকে যেন খুঁজছে। আলো খুব ভালো করে জানে মেঘ বাবু তাকেই খুঁজছে। আলো হেসে সাবার থেকে বিদায় নিয়ে মেঘের কাছে গেল। মেঘ আলোকে দেখে হামলে পড়ে বলল, জানো, তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার, শুধু মনে হচ্ছিল যদি হারিয়ে যাও। এই কথা শুনে রোদ ফোনটা পকেটে ঢুকে দাঁত কিরমির করে বলল, এজন্য আমাকে মিটিং অবধি যেতে দিলে না? ওদের দুই ভাইয়ের কথা শুনে আলো ফিক করে হেসে দিল। তারপর তিনজনে মিলে গাড়িতে উঠে বসলো। মাঝ রাস্তায় রোদ গাড়ি থামিয়ে আইসক্রিম আর কোকা-কোলা নিয়ে ওদের দিল। ব্যাস, খেতে খেতে আবার শুরু হয়ে গেল দুজনের বকবকানি। 15 মিনিটে তিনজনে বাসায় পৌঁছে দেখে রুহান আর রিমি বসে আছে। ওদের দেখে ম্যাক দৌড়ে গিয়ে রুহানের কোলে উঠে পড়লো। সোফাতে শুয়ে দুজনের কুস্তি শুরু হয়ে গেল। আলো আর রোদ ওদের সাথে কথা বলে ফ্রেশ হতে গেল। রোদ যেতে যেতে ফোন করে আকাশকেও বাসায় আসতে বলল। সবাই আজ দুপুরে একসাথে খাবে। আলো একবারে গোসল সেরে নামাজ পড়ে রুম থেকে বের হলো। ওর ভেজা চুল খোপা করে মাথায় সুন্দর করে ওড়না টানা। রোদ দেখেও কিছু বলল না। কেন জানি সে চাচ্ছে না কেউ আলোকে খোলা চলে দেখুক। কেন চাচ্ছে না তারও অজানা। একটু পর আকাশ আসলে ওরা সবাই একসঙ্গে খেতে বসলো। হাসি ঠাট্টা খুনসুটির মধ্যেও খাওয়ার পর্ব চুকালো। তারপর ড্রয়িং রুমে বসে আলোর থেকেই কলেজের প্রথম দিনের গল্প শুনলো। আলোকে স্বাভাবিক দেখে রোদ মুচকি হাসলো, কারণ আলোর আশেপাশে শক্ত বলয় তৈরি করা আছে, সেটা কেউ জানবে না। আর রোদে সাফিকে আলোর সঙ্গে কথা বলতে বলেছিল, না হলে এই বোকা মেয়েটা চুপ করে বসে থাকতো। প্যাট পরে খেয়ে সবাই রোদের রুমে গিয়ে বিশ্রাম নিল। কেউ ব্যাডে, কেউ সোফায়, তো কেউ মেঝেতে শুয়ে পড়লো। আলো ওর রুমে চলে যেতে চাচ্ছিল, কিন্তু রিমি ওকে নিয়ে মেঝেতে শুয়ে পড়লো। তারপর আড্ডা দিতে দিতে অনেকে ঘুমিয়েও গেল। এটা তো ম্যাঘের সহ্য হওয়ার কথা না, হলো না। তাই ম্যাঘ শুয়ে থেকে গলা ফাটিয়ে গান ধরলো, খাতা বালিশ নিয়ে শুটিং করুম তোর লগে মাইয়া, ওই হই হই। ওর চিৎকারে যারা ঘুমিয়েছিল তারা হুড়মুড় করে উঠে বসলো। বিশেষ করে রোহান, আকাশ আর রিমি, এরা ঘুমে তলিয়ে গিয়েছিল। রোদ ব্যাডে বসে অফিসের ফাইল চেক করছিল। ওই তিনজনের অবস্থা দেখে আলো আর ম্যাঘ হেসে লুটুপুটি খাচ্ছে। ওদের হাসি দেখে রিমিও বোকার মতো হাসলো। আর আকাশ বুকে হাত দিয়ে বোঝার চেষ্টা করছে হলোটা কি। ম্যাঘ এই ভুলভাল গান দিয়ে ওর হার্ট অ্যাটাক করে দিচ্ছিল। আকাশের অবস্থা দেখে ওদের হাসি দ্বিগুণ বেড়ে গেল। আর রোহান কারো হাসির ঝঙ্কারে মুচকি হাসলো। প্রায় 10 দিন পর সন্ধ্যার পর রোদ অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে সোফায় বসলো। আলো কিংবা ম্যাঘ আশেপাশে নেই, কিন্তু ম্যাঘের রুম থেকে ফুল ভলিউমে গানের সাউন্ড ভেসে আসছে। পড়া বাদ দিয়ে ওরা গান শুনছে। রোদ উঠে দেখতে গেল ম্যাঘের রুমে হচ্ছেটা কি। এদিকে আলো রোদের ব্ল্যাক ট্রাউজার সাথে ব্লু টি শার্ট, আর ম্যাঘ আলোর লাল ওড়নাটা পেঁচিয়ে পড়েছে, কিছুটা শাড়ির মতো করে আর কি। সাথে কোমর দুলিয়ে ঢাং করে হাঁটছে, আবার নাচছেও। আজ সকালে রোদ বলেছিল আজ ওর ফিরতে অনেক রাত হবে। অফিসের কোনো একটা কাজে বাইরে যাচ্ছে। রোদ নেই, তাই কোনো পড়াশোনা হবে না, শুধু মজা আর মজা। আলো রোদের মতো করে হাঁটা, হাসা, রেগে কথা বলা এসব অভিনয় করে ম্যাঘকে দেখাচ্ছে। আর ম্যাঘ অভিনয় দেখে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। রোদ চুপ করে পর্দার আড়ালে দাঁড়িয়ে ওদের দেখছে। আলোকে এভাবে দেখবে সে মোটেও কল্পনা করেনি, কারণ ওর সামনে আলো যথেষ্ট ভদ্র হয়ে থাকে। এমন ভাব যেন ওর মতো ভদ্র মেয়ে দ্বিতীয়টা পাওয়া যাবে না। ওকে দেখে বোঝাও যায় না সে দুষ্টু বটে। এদিকে নাচতে গিয়ে ম্যাঘ বেচারার কুচি খুলে গেল। এই নিয়ে মোট 3 বার খুললো। আলো বুদ্ধিমতির মতো ওর কোমরে বেল্ট বেঁধে দিল যাতে আর না খুলে। তারপর দুজনে মিলে আবার উড়াধুরা নাচ শুরু করলো। যদিও নাচের কোনো আগা গোড়া নেই,
রোদ আড়ালে দাঁড়িয়েই ওদের নাচের ভিডিও করে নিল। তারপর নিঃশব্দে মেঘের রুমের সোফায় গিয়ে বসলো। তাতে ওদের কোনো হেলদোল নেই, ওরা আছে ওদের ধ্যানে। ভাবটা এমন, পৃথিবী উচ্ছন্নে যাক, তবু এখন নাচতে আগে। হঠাৎ নাচতে নাচতে আলোর চোখ পড়লো সোফার দিকে। রোদ চুপ করে বসে ওদের দিকে তাকিয়ে আছে। সে মূলত অপেক্ষা করছে কখন এদের লাফালাফি সমাপ্ত হয়। আচানক রোদকে দেখে আলো চমকে উঠে ভদ্র হয়ে দাঁড়িয়ে গেল। ওকে থামতে দেখে ম্যাক নাচতে নাচতে সামনে তাকালো। রোদকে দেখে সেও চোখ বরাবর করে তাকিয়ে থেমে গেল। তখনও গান বাজছে, ও সাকি সাকি রে। রোদকে রেখে আলো টি শার্ট টেনে টুনে মুখ কাচুমাচু করছে, আর ম্যাঘ রোদের দিকে একবার তো আলোর দিকে একবার তাকাচ্ছে। ওদের দুজনকে থামতে দেখে রোদ উঠে দাঁড়িয়ে বলল, বাহ, তোমরা তো দারুণ নাচতে পারো। তোমাদের নাচের একটা স্কুল খুলে দিব। আলো, তোমাকে তো পুরোই রোদের মতো লাগছে। মনে হচ্ছে রোদের কার্বন কপি। রোদের মতো হাসা, হাঁটা, রেগে কথা বলা পারফেক্ট। মানলাম তোমার সাহস আছে, সমস্যা নেই। তোমার সাহসের পরীক্ষা আমি খুব শীঘ্রই নিব। মেঘ, তোকে একদম মেয়ে লাগছে। রাস্তায় টাকা তুলে আর বলে না টাকা দে টাকা দে। তোকে কাল ওদের কাছে রেখে আসবো। তোর যখন মেয়ে হওয়ার এতই শখ, কি বলিস তুই? রোদের কথা শুনে আলো আর ম্যাঘের করুণ অবস্থা। রোদের তো এখন আসার কথা না, তাহলে আসবে না জেনেই তো একটু মজা করছিল। কে জানতো জলারটা চলে আসবে। ছি, কি একটা অবস্থা। এসব ভেবে আলো আর ম্যাঘ দুজনে না দাঁড়িয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ইস, কি লজ্জা, কি লজ্জা। যেতে যেতে দুজনে পান করলো জীবনে আর এমন কিছু করবে না। ওদের এমন কাণ্ডে রোদ হাসতে লাগলো। এতদিন বাসায় এই দুষ্টুমিগুলোই সে খুব মিস করতো। বাসাটা আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। রোদ সর্বদা চায় এই দুটো পাখি পুরো বাসা জুড়ে ডানা ছাপটে বেড়াক। তাদের হাসির শব্দে বাসার প্রতিটা দেওয়াল প্রতিধ্বনিত হোক। ম্যাঘটা আবার আগের মতো দুষ্টু হয়ে বাসাটা মাতিয়ে রাখুক। রোদের এই চাওয়াটা হয়তো পূর্ণ হতে যাচ্ছে। একটু পরে রোদ ফ্রেশ হয়ে নাস্তা সেরে ওদের দুজনকে পড়তে বসালো। দুজনেই মাথা নিচু করে বিড়বিড় করে পড়ছে। রোদ আলোর বইয়ে কিছু গুরুত্বপূর্ণ লাইন মার্ক করে ম্যাঘকে বলল, মেঘ, তোমার রেজাল্ট কার্ড দেখাও। এই কথা শুনে ম্যাঘ রেজাল্ট কার্ড এনে রোদকে দিল। রোদ দেখে বলল, তোমার বানানো রেজাল্ট কার্ড তোমার কাছেই রেখে দাও। যেটা স্কুল থেকে দিয়েছে ওটা আমাকে দেখাও। ম্যাঘ আজ রোদের কাছে ধরা পড়ে গেছে। সে শুধু পারছে না চিৎকার করে কাঁদতে, তা কোনো রকমে নিজেকে সামলে আসল রেজাল্ট কার্ড এনে রোদের হাতে দিল আর দৌড়ে গিয়ে আলোর পেছনে লুকালো। ম্যাঘ জানে এখন ওর সাথে কি হবে, এই জন্য আর কিছু না ভেবে ওর কানকে প্রস্তুত করে রাখলো। ঠিক তখনই রোদ ম্যাঘের রেজাল্ট কার্ডে চোখ বুলিয়ে চিৎকার করে বলল, এটা কি? তুই 5টা সাবজেক্টে ফেল করছিস। তোকে হোম টিউটর কি শিক্ষায়? ম্যাঘ ওকে দিয়ে একবার রোদের দিকে তাকালো। রোদ রাগে গজগজ করছে, এজন্য ম্যাঘ ভয় পেয়ে আবার মুখ লুকালো। রোদ উঠে ম্যাঘকে ধরতে গেল। ম্যাঘ আলোকে নিয়ে ঘুরছে। আলো পড়েছে দুই ভাইয়ের মাঝখানে। রোদ ম্যাঘকে ধরতে গেলে ম্যাঘ আলোকে রোদের দিকে এগিয়ে দিচ্ছে। আলো না চাইলেও রোদের সঙ্গে ধাক্কা খাচ্ছে, আর এই ব্যাপারটা খুবই অস্বস্তিকর, তাই সে মুখ কাচুমাচু করছে। ম্যাঘের এই কাজে রোদ আরো রেগে চিৎকার করে বলল, তুই কি কোনোদিনও শুধরাবি না? একটাতে ফেল করলে মানা যায়, তাই বলে 5টাতে ফেল করবি? পরীক্ষার খাতায় আদৌ কিছু লিখেছিলি? এ কথা শুনে আলো ভয়ে ভয়ে রোদের থেকে রেজাল্ট কার্ডটা নিল। ম্যাঘের রেজাল্ট দেখে আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাংলাতে 18, ইংরেজিতে 9, গণিতে 7, বিজ্ঞানে 30, সমাজে 30, ইসলাম শিক্ষায় 40, ড্রয়িংয়ে 69, শারীরিক শিক্ষায় 56। রোদ আলোকে সামনে থেকে সরিয়ে ম্যাঘকে ওর সামনে এনে দাঁড় করালো। সে চুপচাপ মাথা নিচু করে আছে। রোদ ওর মুখ তুলে বলল, 8টা সাবজেক্টের মধ্যে 5টাতে ফেল করছিস? তোর আর পড়াশোনার দরকার নাই। তোকে রিক্সা কিনে দিব, তুই কালকে থেকে রিক্সা চালাবি। রোদের কথা শুনে ম্যাঘ সুন্দর করে হ্যাঁ বোধক মাথা নাড়ল। অর্থাৎ সে রিক্সা চালাবে। রোদ শুধু পারছে না ওকে তুলে আছাড় দিতে। এত কষ্ট করে পড়িয়ে এমন রেজাল্ট করলে কিভাবে হবে? রোদ ম্যাঘের কান টেনে ম্যাঘকে এক পা তুলে দাঁড়াতে বলল। আপাতত এখন এটাই ওর শাস্তি। ম্যাঘ কান ছুটিয়ে আবারও আলোর পেছনে গিয়ে লুকিয়ে কেঁদে দিল। মানুষ ফেল করে, আবার মানুষই তো রিক্সা চালায়। আর সে বলল এই রিক্সা চালাবে, তাহলে দা ভাই কেন বকবে? সে খুব কষ্ট পাচ্ছে। দা ভাই কি বুঝছে না? তার মানে দা ভাই ওকে আর ভালোবাসে না। রোদ কিছু বলার আগে আলো ম্যাঘকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ইস, এইটুকুন সময় বাচ্চাটা কান্না করে মুখ লাল করে ফেলেছে। আলো ওর ওড়না দিয়ে ম্যাঘের মুখটা মুছিয়ে একটু পানি খাওয়ালো। ম্যাঘ ফুপাতে ফুপাতে আলোর কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আলো ওর মাথাতে হাত বুলিয়ে আদরের সুরে থামতে বলছে। কিছুক্ষণ চুপ থেকে ম্যাঘ বলল, বৌমনি, দা ভাই আমাকে শুধু বকা দেয়, আমাকে একটুও ভালোবাসে না। আলো মেঘের অভিমানী কথা শুনে মুচকে হেসে বলল, না মেঘ বাবু, দা ভাই তোমাকে আগের মতো খুব ভালোবাসে।
তোমার ভালোর জন্য তোমাকে বকেছে। দেখো দাভাই কত পড়ালেখা জানে, তোমাকেও তো দাভাইয়ের মতো হতে হবে। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, যাতে সবাই বলে রোদের মতো মেঘও সব দিক থেকে বেস্ট। হুম। তারপর এ নিয়ে দুজনে আরো অনেক কথা বলতে থাকলো। আলোর কথার ছলে ম্যাককে রাতে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল, নয়তো ম্যাক মুখ ফুলিয়ে অভিমান নিয়ে বসে থাকতো। আর এই বাচ্চাটার জীবনের সব থাকলেও ছন্দ ছাড়া। রোজ যথেষ্ট চেষ্টা করেও ম্যাঘের সব অভাব পূরণ করতে পারেনি, যদিও যেটা ওর প্রয়োজন সেটা পূরণ করা সম্ভবও না, যেমন বাবা মা। আলো ঘুমন্ত ম্যাঘের কপালে আদর দিয়ে ভালো করে শুয়ে দিল। দুষ্টটার বেশ রাগও আছে ভেবে আলো মুচকি হাসলো। তারপর নিঃশব্দে রোদের রুমে গিয়ে দেখলো রোদ উপর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে। আলো নাক করে ওখানে দাঁড়িয়ে বলল, আসবো, বেশি সময় নিব না, এসো। রোদ আলোকে দেখে উঠে বসলো। আলো কিছু বলতে যাচ্ছে, সেটা রোদও বসলো। আলো কিছুক্ষণ চুপ থেকে রোদের দিকে তাকিয়ে বলল, মেঘ এখনো ছোট, ওকে সুন্দর করে বুঝিয়ে বললেই তো হতো, তাই না? এই কথা শুনে রোদ মৃদু হেসে হাতের গ্লাসটা রেখে শান্তভাবে উত্তর দিল, আমি জানতাম তুমি আমার রুমে এসে এসব নিয়ে কিছু বলবে। তাহলে শোনো, বাচ্চারা কাউকে ভয় না পেলে ভালো কথা কর্ণপাত করা তো দূর, নিজের ভুলগুলো সংশোধন করতে চায় না। এর আগে মেঘকে আমি এভাবে বকা দেইনি, কারণ তখন ওকে বোঝানোর মতো কেউ ছিল না। এখন তুমি আছো, তুমি ওকে বোঝালে মেঘ ঠিক বুঝবে। মেঘ তো আমার প্রাণ, ওকে আমি কষ্ট দিতে পারি, তুমিই বলো। আমি শুধু ওকে ভয় দেখাই, যাতে দুষ্টুমিটা একটু কম করে। আলো রোদের কথা শুনে ওর দিকে তাকিয়ে আবার বলল, আপনার কথা বুঝলাম, তবে আপনিও একটা কথা শুনে রাখুন, ওকে ধমকানোটা আমার একটু পছন্দ নয়। আপনি এমনটা আর করবেন না। মেঘকে আমি যথাসাধ্য বোঝাবো। এভাবে শাসন করলে মেঘের মনে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। সে ভাবতে পারে বৌমণি আসার পর দাভাই অনেক বদলে গেছে। আগে দাভাই ওকে বকতো না, কিন্তু এখন মারতেও আসে। মেঘ বাচ্চা, সে বুঝবে না আপনি ওর ভালোর জন্যই ওকে বকছেন। আশা করি কথাগুলো আপনাকে সঠিকভাবে বোঝাতে পেরেছি। আসছি। রোদ চুপ করে আলোর কথাগুলো শুনলো, তবে এর উত্তরে কিছু বলল না, কারণ আলোর যুক্তিও হেলা করার মতো না। আলো একটু এগিয়ে থেমে পিছু ফিরে বলল, কথা বলতে আমিও পারি, এতদিন প্রয়োজন হয়নি তাই বলিনি। মেঘ আমাকে দুটো আসনে বসিয়েছে, একটা বৌমণি আর অন্যটা মা। ওর দুটো আবদারই আমি সাদরে গ্রহণ করেছি। সরাসরি ওর মা না হলেও বৌমণির আড়ালে মা হয়েই ওকে সারা জীবন আগলে রাখবো। তবু আপনাকে কিছু বলতে দিব না। রোদ ততক্ষণে আলোর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। আলোর রাগান্বিত মুখটা দেখে রোদ মুচকি হেসে আলোর চোখে চোখ রেখে বলল, তোমার কথার সূত্র অনুযায়ী বৌমণি হয়ে ওকে মায়ের মতো সারা জীবন আগলে রাখবে। বেশ, তা বৌমণি হবে কিভাবে আমার বউ হয়ে? এ কথার জবাব দেওয়ার ভাষা আলোর এই মুহূর্তে খুঁজে পেল না। ওর সাহসটাও নিমেষে কোথায় যেন হারিয়ে গেল। সব শব্দগুলো এলোমেলো হয়ে গেল। একরাশ অস্বস্তি এসে ওকে ঝাপটে ধরলো। কথাগুলো গলাতে জমা হয়ে কুণ্ডলি পাকিয়ে ফেললো। সাহসী তাৎক্ষণিক আলো মাথা নিচু করে ঝাঁকঝকে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করলো। রোদ হঠাৎ এমন কিছু বলবে ওর ধারণার বাইরে ছিল। আলোর অস্বস্তিতে ভরা মুখটা দেখে রোদ শান্ত কণ্ঠে বলল, ভেবে জানিও, এখন রুমে যাও। রোদের বলতে দেরি, কিন্তু আলোর ছুটে পালাতে দেরি হয়নি। ওর পক্ষে আর এক মুহূর্ত দাঁড়ানো সম্ভব না। লজ্জায় নয়, বরং সে এসব থেকে নিজেকে বিরত রাখার পণ করেছে। ভয় পায় সে, প্রচন্ড ভয়। বিশেষ করে মনের পরিণতি দেখার পর ওর মস্তিষ্কে এখন একটা কথাই ঘুরপাক খায়। ভালোবাসার মানুষের কাছে যদি নিরাপদেই না থাকে, তাহলে এই কেমন ভালোবাসা? এই ভালোবাসা দিয়ে কি হবে? কাকে বিশ্বাস করবে? বিশ্বাস ছাড়া কি এই সম্পর্কটিকে? মোটেও না, কারণ প্রতিটা সম্পর্কে বিশ্বাস খুঁটি স্বরূপ। আর সেই খুঁটি নড়বড়ে হলে ভালোবাসা আর ভালোবাসার মানুষ দুটো ঠুঙ্কু। সেদিন রোদ আলোর চোখে ভালোবাসার প্রতি ঘৃণা দেখেছে। সেও খুব ভালো করে জানে মনের জন্য আলোর মনে ঘৃণা সৃষ্টি হয়েছে, আর ওর ঘৃণার তীব্রতা বেশ প্রখর। তবে আলো এটা ভাবছে না একটা মুদ্রার দুপিঠ থাকে, একটা সাদৃশ্য হলে অন্যটা নিচে চাপা পড়ে থাকে, আর দুটো পিঠ দেখতে হলে এই মুদ্রাটা তুলে সচক্ষে পরখ করতে হয়, তবেই না সত্যটা জানা যায়। অথচ বোকা মেয়েটা জেদ করে ভুল ধারণা নিয়ে বসে আছে। ব্যাপারটা এমন, ভালোবাসবও না আর বাসতেও দিব না। তবে রোজ জেনে বুঝে আলোকে সময় দিচ্ছে, দেখা যাক কি হয়। রাতের আধার কাটিয়ে পরের দিন রৌদ্রোজ্জ্বল একটা দিনের সূচনা হলো। রোজকার রুটিন মাফিক ম্যাক গেল স্কুলে আর আলো কলেজে, আর রোদ আজ বাসাতেই আছে।
সুজনের বাবার সঙ্গে রোদের কাল বেশ ঝামেলা হয়েছে। টাকা সময় মতো ফেরত না দেওয়াতে পুলিশ সুজনকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছিল। 3 দিন পর রোদের টাকা ফেরত দেওয়ার পর পুলিশ ওকে ছেড়েছে। রোদের এমন কাজে সুজনের বাবা মা খুব রেগে আছে। মামাতো ভাই বলে কি একটু ছাড় দেওয়া যেত না? মাত্র 10 লাখ টাকাই তো, রোদের তো কম নেই। তাহলে মুখ্য কথা, রোদ একবারও ওনাদের সম্মানের কথা ভাবলো না। যদিও এসব শুনেও রোদের কোনো হেলদোল নেই। বাবা মা মারা যাওয়ার পর যারা ওদের খোঁজ করেনি, একবার এসে দেখেওনি ওরা কেমন আছে, কি করছে, কি খাচ্ছে, ছোট্ট ম্যাককে সে একা কিভাবে সামলাচ্ছে, তাহলে আজ সে কেন ভাববে? তবু সে মামার কথায় সুজনকে অফিসে রেখেছিল। কিন্তু সুজন, সে যাই হোক, এমন সুবিধাবাদীদের জন্য ওর মনে আত্মীয়তা আসে না, কারণ এরা যে প্লেটে খায় সে প্লেটেই থুতু ফেলতেও দ্বিধা করে না। সাবা আর মিনা নামক 2 জন সার্ভেন্ট ছুটি শেষ করে আজ ফিরেছে। গতকাল রিমি রোদকে জানিয়েছিল তার নাকি 2 জন সার্ভেন্ট দরকার। এখন ব্যস্ততা বেড়েছে, বাসায় রান্না করে খাওয়ার সময় পাচ্ছে না। রোদ ওকে বলেছিল এখানে চলে আসতে, রিমি শুনেনি, বরং দ্রুত সার্ভেন্টের ব্যবস্থা করে দিতে বলেছে। এজন্য রোদ সাবা আর মিনাকে রিমির বাসায় যেতে বলল। আজ থেকে ওরা ওখানে থাকবে। সাথে এটা আশ্বস্ত করলো ওখানে ওদের কোনো সমস্যা হবে না। রিমি যথেষ্ট বিনয়ী। সাবা আর মিনা রোদের কথায় সম্মতি জানিয়ে বিদায় নিল। এখন রাকা, সাগর আর রবি থাকলো রোদের বাসায়। খানিকক্ষণ পর সাবিনা খালা এসে রোদকে ড্রয়িং রুমে দেখে বিশ্ব জয় করা হাসি হাসলেন। আশেপাশে চোখ বুলিয়ে কিছু একটা ভেবেও নিলেন। এটাই মোক্ষম সুযোগ সেই সাথে টাকা হাতানোরও। এমন কিছুর অপেক্ষায় ছিলেন উনি। খালা যেসব বাসায় কাজ করেন, ওই সাহেবরা ওনাকে গোপনে আরো একটা কাজ করে দিতে বলেন। কাজটা হলো সাহেবদের বইয়ের খবর সাহেবদের কানে পৌঁছানো। যেমন বাসায় কখন কে আসলো, পুরুষ নাকি মহিলা, ম্যাডাম ফোনে কার সঙ্গে কথা বললো, কথা বলার ভঙ্গি কেমন ছিল, দিনে কতবার বাইরে গেল, এসব। আর এসব কাজে উনি বেশ ভালোই করেন। তবে খালা সত্যের সঙ্গে মিথ্যা মিশাতেও ভুল করেন না। সত্য আর মিথ্যার সংমিশ্রণ বানোয়াট তথ্য নিয়ে সাহেবদের কানে দিয়ে টাকা হাতায়। সাহেবরাও বিশ্বাস করে ওনাকে ভালোই মজুরি দেয়। সাথে ম্যাডামের প্রতি কড়া নজর রাখতে হবে। আর আলোকে ওনার প্রথম দিন থেকে অপছন্দ, কারণ সুন্দরী মেয়েদের অহংকার বেশি। অহংকারে মাটিতে পা পড়ে না এদের। আর আলোর সহজ সরল ব্যাপারটা সহজে ধরতে পারবে না। এই সুযোগে রোদের মনে বিষ ঢালে, ব্যাস কাল্লা ফতে। সাবিনা খালা মুখটা মলিন করে রোদের সামনে গিয়ে বললেন, স্যার, ম্যাডামের উপরে একটু নজর রাখেন। মানে আজকাল ম্যাডামের মতি গতি ভালো মনে হইতাছে না। এই কথা শুনে রোদ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে খালার দিকে উৎসুক দৃষ্টিতে তাকালো। ওর তাকানোর মানে বুঝে খালা কণ্ঠ নিচে নামিয়ে বললেন, ম্যাডাম ওই সাফির লগে কতি কতি জানি যায়, সাদেও দেহি রোজ হাসাহাসি করে। এ কথা শুনে রোদ উঠে দাঁড়িয়ে একটা নোটবুক নিয়ে আসলো। এখানে বাসার কাজের লোকদের বেতন সংক্রান্ত সব নোট করা থাকে। রোদ সেটাতে একবার চোখ বুলিয়ে ওয়ালেট থেকে চকচকে 10,000 টাকা নিয়ে খালাকে দিল। টাকাগুলো খালা খাপ করে নিয়ে সুন্দর করে হাসলেন। মাত্র 2টো খবরে 10,000 টাকা। বাপরে! উনি মনে মনে ভাবলেন এবার থেকে রোদকে রোজ রোজ এমন খবর দেবেন। আহা, রোজ 10,000 টাকা! ওনার ভাবনার ছ্যাদ ঘটিয়ে রোদ মুচকি হেসে শান্ত কণ্ঠে বলল, কালকে থেকে আপনার আর আসার প্রয়োজন নেই, ভালো থাকবেন। কথাটা বলে রোদ উঠে ল্যাপটপ নিয়ে রুমে চলে গেল। নিজে না কিছু বলল আর না বলার সুযোগ দিল। সাবিনা খালার চোখ কুটোর থেকে বেরিয়ে আসার উপক্রম। এটা কি সর্বনাশ হলো? যদিও রোদ ওনার সব কার্যক্রম সম্পর্কে আগে থেকে অবগত ছিল। কথায় আছে, অভাবে স্বভাব নষ্ট। তো ওনার হয়েছে এই দশা। রান্নাঘর থেকে চাল, ডাল, তেল চুরি করাও ওনার অভ্যাস। রাকা, মিনা ওনাকে বারবার নিষেধ করলেও শুনেনি। গরিব মানুষ বলে রোদ এতদিন সব জেনেও চুপ করেছিল। তাছাড়াও উনি ম্যাককে আদর করার নামে গাল চটকে লাল করে দেয়। অকারণে খ্যাচম্যাচ করে। ম্যাক যেন না বলে তাই চকলেট দিয়ে আদর করেও দিতেন। ম্যাক চকলেট পেয়ে গলে যেত। এই অবধি সব ঠিকই ছিল। কিন্তু উনি আলোকে গত দিনে ছোট লোক, ফকিন্নি এবং অহংকারী বলে গালাগাল করেছে। এজন্য সেদিন সন্ধ্যায় আলো কেঁদেছিল। এই বড় বাসটা শুধু সার্ভেন্টের ভরসায় ফেলে রাখা যায় না, তাহলে 2 দিনে নিঃস্ব হয়ে রাস্তায় বসতে হবে। আর এই জন্য এই বাসার ভেতরে আনাচে কানাচে 2-4টা সিসি ক্যামেরা আছে। এটা রোদ ছাড়া আর কেউ জানে না। সেখানকার ফুটেজ থেকেই রোদ মূলত এসব দেখেছে। খালা এতদিনে এসব করেও থামেননি। আজ আবার সশরীরে দাঁড়িয়ে আলোর নামে মিথ্যা বলেছে।
যাতে বাসায় অকারণে অশান্তি সৃষ্টি হয়। অনেক হয়েছে, আর না। তাই রোদ আজ একেবারে ছাঁটাই করে দিল। তাছাড়া এসব মানুষ বাসায় থাকার খাল কেটে সাদরে কুমিরকে ডাকা দুটোই সমান। বেচারা খালা চোখের পানি মুছছে আর বারবার উপরে তাকাচ্ছে। এই বাসা থেকে এটা ওটা নিয়ে গিয়ে বিক্রি করতেন, আজ থেকে সব বন্ধ। উনি চোখ মুছে অভিশাপ দিতে দিতে বিদায় নিলেন। রাকা বাগান থেকে সে এতক্ষণ দরজায় দাঁড়িয়ে সব দেখছিল। রোদ ওদের সবাইকে যথেষ্ট সাহায্য করে, তবু খালা এমন করেন। রাকা মিনা এতদিন নিষেধ করলে শুনেইনি, বরং সংসারের অভাবের কাহিনী শোনাতেন। বেশ হয়েছে, অতি লোভে তাতে নষ্ট। এবার মজা বুঝো। আজকের দিনটা খুব খারাপ যাচ্ছে। মাতবরের ছোট ছেলে রবি পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছে। 5 বছরের বাচ্চাটা ব্যথায় ছটফট করে কাঁদছে। হাকিম এসে দেখে জানালেন এখনই শহরে নিয়ে যেতে হবে। বাম হাতের কবজির হাড় ভেঙে বাইরে বেরিয়ে গেছে। ওনার এই চিকিৎসা কাজে আসবে না, বরং ইনফেকশন হয়ে হাতে পছন্দ ধরতে পারে। এ কথা শুনে মাতবর প্রচন্ড রেগে হাকিমকে সজোরে ধাক্কা দিলেন। হাকিম তাল সামলাতে না পেরে ছিটকে পড়লো আসবটির উপর। চিত হয়ে পড়ার কারণে ওনার পিঠ কেটে রক্ত ঝরতে লাগলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।